Hello students, today our topic is a poem, The Greenhouse Effect. এটি ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টারের একটি পোয়েম। তো দ্য গ্রিনহাউস এফেক্ট পোয়েমটি লিখেছেন কে? কার্ল টেনিস। ইনি একজন আমেরিকান কবি। তাহলে প্রথমেই বলি গ্রিনহাউস এফেক্টের কি বিষয়বস্তু এই কবিতার। এই কবিতাতে কবি কার্ল টেনিস ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে সমস্যা আমাদের এই পৃথিবীতে এই সময়ে মানুষেরা ফেস করছে বা সম্মুখীন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে বা ক্লাইমেট চেঞ্জের কারণে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেইটা কবি এখানে তুলে ধরেছেন, কিংবা এই জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এর প্রভাব যে কত ভয়ঙ্কর হবে এবং আরও কী কী সমস্যা আমাদের মতো মানুষজনকে ফেস করতে হবে বা সম্মুখীন হতে হবে সেইগুলো এই কবিতায় কবি তুলে ধরেছেন। তাহলে প্রথমেই বলি দ্য গ্রিন হাউস। এখানে গ্রিন হাউস কথার অর্থ কী? তো যে ঠান্ডার দেশগুলো রয়েছে যেখানে গাছেদের বেড়ে ওঠার জন্য একটা কাঁচের ঘর করা হয়, যে কাঁচের ঘরের ভিতরে বিভিন্ন গাছপালা রাখা হয় এবং সূর্যের আলো সেই কাঁচের ঘরের ভিতর প্রবেশ করে, কিন্তু এরকমই সিস্টেম আছে যে সূর্যের আলো আর বেরোতে পারবে না সেই কাঁচের ঘরের ভিতর থেকে। তো একটা উষ্ণতার সৃষ্টি হবে সেই কাঁচের ঘরে। তো সেইখানে সেই কাঁচের ঘরের মধ্যে গাছপালাগুলো নির্দিষ্ট উষ্ণতায় বেড়ে উঠবে, ঠান্ডা থেকে রক্ষা পাবে। তো তেমনি আমাদের যে পৃথিবী রয়েছে, পৃথিবীকে চারিদিক থেকে বেষ্টন করে রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস রয়েছে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন। যখন সূর্য থেকে রশ্মি বা আলো আমাদের পৃথিবীতে এসে পড়ে আর পৃথিবী যখন সেই আলোকে বিকিরিত করে মহাকাশে পাঠাতে চায়, তখন এই বায়ুমণ্ডলের যে গ্রিনহাউস গ্যাসগুলো যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো সেই সূর্যের আলোকে বিকিরিত হয়ে মহাকাশে যেতে দেয় না বা ফিরতে দেয় না, ফলে পৃথিবীর মধ্যে একটা উষ্ণতার সৃষ্টি হয়। তো সেই উষ্ণতার বা পরিমাণ মতো উষ্ণতার মধ্যে আমাদের মতো মানুষেরা সব বেঁচে থাকে। তো বর্তমানে কি হচ্ছে, মানুষজনের অত্যধিক জ্বালানি ব্যবহারের ফলে বা গাড়ি যানবাহনের ধোঁয়ার কারণে, এছাড়াও আরও অন্যান্য কারণে এই গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ বা মাত্রা বাড়ছে বায়ুমণ্ডলে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন। তো এই সমস্ত গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়ছে এবং এর ক্ষতিকারক প্রভাবও বাড়ছে। এর ক্ষতিকারক প্রভাব কি হচ্ছে না, আমাদের পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে, দিনের পর দিন টেম্পারেচার বাড়ছে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে থাকি। তো বিশ্ব উষ্ণায়নের কারণে আরও কী হচ্ছে, বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জলস্তর বাড়ছে, আরও সব নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে আমাদের এই পৃথিবীতে। তো ফলে যে গ্রিনহাউস এফেক্ট, তার ক্ষতিকারক প্রভাব আমরা দেখতে পাচ্ছি, কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ক্ষতিকারক প্রভাব দেখতে পাবে এই গ্রিনহাউস এফেক্টে। তো সেই নিয়েই এই পোয়েমটা বলা হয়েছে। লেটস স্টার্ট দ্য পোয়েম। The gradual warming trend will likely go on and the grain belts begin to slide closer to the poles. বলছে কি, আমাদের এই পৃথিবীতে গ্র্যাজুয়াল ওয়ার্মিং মানে ধীরে ধীরে উষ্ণতা বাড়ার যে ট্রেন্ড, যে প্রবণতা, সেটা চলতেই থাকবে। মানে আমাদের পৃথিবীতে যে দিনের পর দিন টেম্পারেচার বাড়ছে, উষ্ণতা বাড়ছে, এই যে প্রবণতাটা, এটা চলতেই থাকবে। অ্যান্ড দ্য গ্রেন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। আর এখানকার যে শস্য উৎপাদনের যে এলাকাগুলো, সেটা ধীরে ধীরে সরে যাবে কোন দিকে না, মেরু অঞ্চলের দিকে। আমাদের এখানে যখন টেম্পারেচার বেড়ে যাবে, তখন এখানে ভালো চাষাবাদ আর হবে না। শস্য উৎপাদনের এলাকাগুলো এমনি ফাঁকা পড়ে থাকবে, সেখানে চাষাবাদ হবে না। ফল আর অপর দিকে দেখা যাবে যে পোলস, যে মেরু অঞ্চল, উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেখানে দেখা যায় যে বরফে ঢাকা থাকে যে সমস্ত জায়গাগুলো, তো ওইখানে কি হবে, ওইখানে বরফ গলে একটা যখন মিডিয়াম টেম্পারেচার তৈরি হবে, যে টেম্পারেচার চাষবাসের পক্ষে বিশেষ উপযোগী, তো সেখানে চাষবাস হবে মেরু অঞ্চলে। আমাদের এখানে আর হবে না, কারণ আমাদের এখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার কারণে ওদের ওখানে তাপমাত্রা সঠিক হচ্ছে। তো সেই সঠিক তাপমাত্রায় চাষাবাদ হবে। The plain states will be abundant as giant dust bowls. আমাদের এখানকার যে সমতল ভূমিগুলো, সেগুলো দেখা যাবে পরিত্যক্ত হয়ে
পরিত্যক্ত হয়ে যাবে, একটা বিশালাকার ধুলোময় মরুভূমির মতো এই সমতল ভূমিগুলো পরিণত হবে কোনো এক ভবিষ্যতে। এটা কবি কল্পনা করেছেন যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণে বা এই গ্রিন হাউস এফেক্টের কারণে আমাদের পৃথিবীকে ভবিষ্যতে কী কী সমস্যার সম্মুখীন হতে হবে সেটাই এখানে তুলে ধরেছেন। তিনি প্রথমে বলেছেন যে আমাদের এই পৃথিবীতে উষ্ণতা বাড়ার প্রবণতা চলতেই থাকবে। গ্রেন বেল্টস মানে শস্য উৎপাদনের এলাকাগুলো এখানে ফাঁকা পড়ে থাকবে, অপরদিকে মেরু অঞ্চলে চাষাবাদ হবে, কারণ সেখানে যখন বরফ গলতে থাকবে সেখানে টেম্পারেচার যখন মিডিয়াম টেম্পারেচারে পৌঁছাবে, যে টেম্পারেচার চাষাবাদের পক্ষে উপযোগী চাষাবাদের পক্ষে, তো সেখানে ভালো চাষাবাদ হবে। আর আমাদের এখানে যেহেতু টেম্পারেচার অনেক বেড়ে যাবে, তাই এখানে আর ভালো চাষাবাদ হবে না। তাহলে কবি কোথাকার কথা বলেছেন? কবি যেখানকার মানুষ আমেরিকার, তো তিনি আমেরিকার কথাই বলেছেন। দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডান্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বাউলস। এছাড়া যে সমতল ভূমিগুলো, এখানে কবি আমেরিকার সমতল ভূমির কথাই বলেছেন, যে সেখানকার সমতল ভূমিগুলো দেখা যাবে যে একসময় পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে একটা বিশালাকার ধুলোময় মরুভূমির মতো, যেমনটা একসময় আমেরিকাতেই হয়েছিল, একটা বিশাল ধুলোঝড়ের সৃষ্টি হয়েছিল যেটাকে ডাস্ট বাউলস বলা হয়। সেই ধুলোঝড়ের কারণে সেখানে বহু পশু প্রাণী মারা যায়, সেখানকার লোকেরা সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যায় মাইগ্রেট করে প্রাণে বাঁচবার জন্য। তো এই রকমই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কি হবে বা গ্রিন হাউস এফেক্টের কারণে কি হবে, এখানকার সমতল ভূমিগুলো পরিত্যক্ত হয়ে যাবে এবং কিসে পরিণত হবে একসময় বিশালাকার ধুলোময় মরুভূমির মতো। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর একেবারে উত্তর গোলার্ধে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ, যেটি ডেনমার্কের আন্ডারে রয়েছে। আর আন্টার্কটিকা রয়েছে একটি মহাদেশ যেটা পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এটিও বরফে ঢাকা থাকে এবং এটিও বরফে ঢাকা থাকে, দুটো জায়গায়। তো যখন বরফ গলতে থাকবে তো এই জায়গাগুলোর টেম্পারেচার কমে যাবে, তখন আর অনেক ঠান্ডা থাকবে না, এখানে টেম্পারেচার মিডিয়াম হয়ে যাবে। তো তখন এখানে ভালো চাষাবাদ হবে, ভালো সমস্ত কাজকর্ম হবে, ফলে ওই সমস্ত দেশগুলো বা মহাদেশগুলো কিসে পরিণত হবে? গ্রেট পাওয়ার্স মানে মহাশক্তিশালী জায়গাতে পরিণত হবে। আমেরিকা যখন এখন মহাশক্তিশালী, তখন আর আমেরিকা শক্তিশালী থাকবে না, তখন গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা গ্রেট পাওয়ার্স মানে মহাশক্তিশালী জায়গাতে পরিণত হবে। ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার ফর মোর এইড, উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও। আর যদি আমরা এই যে দেশগুলো বা মহাদেশগুলো মহাশক্তিশালী দেশে বা মহাদেশে পরিণত হবে, এগুলোকে যদি আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিই বা একে অপরের বিরুদ্ধে পরিচালিত করি আমাদের নিজেদের দেশের সাহায্যের জন্য বা আমাদের নিজেদের দেশ লাভবান করবার জন্য, তাহলে কিন্তু আমরা আরও বেশি দারিদ্র বলে প্রমাণিত হব এখনকার তুলনাতেও। কোন দিক থেকে দারিদ্র? না অর্থনৈতিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে দারিদ্র। কেন বলা হয়েছে মানসিক দিক থেকে দারিদ্র? কারণ আমাদের পৃথিবীতে বা আমাদের সমাজে যে গ্রিন হাউস এফেক্টের ক্ষতিকারক প্রভাব দেখা দিচ্ছে, যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং ভবিষ্যতে যে আরও এর ক্ষতিকারক প্রভাবের মুখে আমাদেরকে পড়তে হবে, সেই দিকে আমরা চিন্তাভাবনা না করে আমরা কি করছি না, যে দেশগুলো মহাশক্তিশালী হচ্ছে তাদের মধ্যে একে অপরের সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে আমরা নিজেদের লাভবান হওয়ার চেষ্টা করছি। ফলে আমরা দারিদ্র হব তখন এখনকার তুলনায় আরও কোন দিক থেকে? না মানসিক দিক থেকে। লাইফ উইল বি ডিফারেন্ট, গুড টিলেবেল ল্যান্ড সো ডিয়ার। বলছে আমাদের জীবনযাপনও তখন আলাদা হবে। ভবিষ্যতে কি হবে না, গুড টিলেবেল ল্যান্ড সো ডিয়ার, আমাদের খুব প্রিয় হয়ে উঠবে চাষাবাদের জমি। দ্য সুবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস। সুবার্বস মানে এখানে সুবারবান এরিয়া, মানে শহরতলি যেটাকে বলা হয়, যেখানে মানুষ ছুটির সময় বা অবসর সময়ে গিয়ে ছুটি কাটায়, শান্তিতে থাকে কিছুদিন। তো সেই এলাকাগুলোতে, সুবারবান এলাকাগুলোতে বা শহরতলি এলাকাগুলোতে ফার্ম তৈরি করা হবে, চাষাবাদের জন্য ফার্ম। দ্য সিটিজ ফিল আপ এগেন উইথ পিপল টু পুয়ার টু ওন কার্স। তখন অর্থনৈতিক দিক থেকে আমাদের দেশ এতটাই দুর্বল হয়ে পড়বে যে আমাদের দেশের মানুষেরা সব গরিব হয়ে পড়বে, নিজের কার থাকবে না কারোর কাছে, মানে কারোর নিজের গাড়ি থাকবে না।
ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ, তখন মানুষকে কি করতে হবে? হেঁটে কাজে যেতে হবে, কিংবা হয়তো দেখা যাবে মানুষজন সেই ট্রামে চেপে যাবে যেখানে বহু মানুষদের ভিড় হয়। We will move down streets lined with practical nut trees, not elms and oaks. যেখানে আমাদের রাস্তার দুপাশে এলমস গাছের মতো বা ওক গাছের মতো গাছ থাকে, যেগুলো রাস্তার বা পরিবেশের সৌন্দর্য বাড়ায়, তো সেই এলমস বা ওক গাছের পরিবর্তে সেখানে কি গাছ বসানো হবে? না, নাট ট্রিস, বাদাম গাছ, যেগুলো ওদের কাজে লাগবে। উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস, যেখানে ওদের বাড়ির লনে বা উঠানে সুন্দর সুন্দর ফুল গাছ থাকে, তো তার পরিবর্তে সেখানে কি গাছ বসাবে? ওরা সবজি গাছ বসাবে। কারণ যেহেতু চাষাবাদের জমিগুলো ফাঁকা পড়ে রয়েছে, অতিরিক্ত টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধির কারণে যেখানে চাষাবাদ হবে না, ফলে মানুষজন কি করবে? যে যার বাড়িতে যা একটু একটু জায়গা আছে, সবাই আর ফুল গাছ না বসিয়ে সবজি গাছ বসাবে, মানে যা হোক কিছু করে খেতে হবে, তো তারা সেই সবজি চাষ করে সেটাই খাবে। দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস। বলেছে তখন আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে এতটাই দুর্বল হয়ে পড়বে যাদের ট্যাক্স দেওয়ারও ক্ষমতা থাকবে না, যে ট্যাক্সের পয়সায় বিভিন্ন পাবলিক বিল্ডিংস বা সরকারি বিল্ডিংসগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয়, সেগুলো আর সম্ভব হবে না। উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড দ্য সিটি হল। আমাদেরকে আমাদের কাজের পরে প্রত্যেক সপ্তাহে কিছু ঘন্টা করে ওই সমস্ত সরকারি বিল্ডিংগুলো রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে, কিংবা সরকারি যে লাইব্রেরি, সিটি হল, এগুলোর সামনে যে লন রয়েছে বা উঠান রয়েছে, সেগুলো আমাদেরকে রেক দিয়ে, মানে যে মেশিন দিয়ে সমস্ত আবর্জনা জড়ো করে পরিষ্কার করা হয়, সেইগুলো দিয়ে আমাদেরকেই পরিষ্কার করতে হবে। লাইব্রেরির সামনের লন, সিটি হলের সামনের লন, টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং। এছাড়াও দেখা যাবে সরকারি যে বিল্ডিংগুলো আছে সেখানকার যে চিমনি রয়েছে, সেখানে টাক পয়েন্ট মানে ইট দিয়ে, সিমেন্ট দিয়ে আমাদের মতো মানুষকেই গাঁথুনি করতে হবে সেই সরকারি বিল্ডিংয়ের চিমনিগুলোতে। If we don't want the place to fall like temples in Rome, don't want sheep to graze in our squares, as they grazed in the forum for 1,000 years. With a little effort, the country will go on. কবি বলছেন কি, যদি আমরা চাই যে রোমের মতো মন্দিরগুলো আমাদের এখানে ধ্বংস না হয়ে যাক, আমাদের এখানের ফাঁকা মাঠগুলোতে ভেড়া না চড়ে বেড়াক, যেমনটা রোমে চড়ে বেরিয়েছিল 1000 বছর ধরে ভেড়ারা। যখন রোম ছিল কি পৃথিবীর সবথেকে বিখ্যাত একটা সিভিলাইজেশন বা সভ্যতা সেই সময়কার, কিন্তু রোমেরও অধঃপতন ঘটেছিল, রোমেরও বিভিন্ন জিনিস ধ্বংস হয়ে গিয়েছিল। তো বলছে কি কবি, যদি আমরা না চাই যে রোমের মতো বিভিন্ন মন্দির আমাদের এখানেও ধ্বংস হয়ে যাক, রোমের মতো উঠানগুলোতে বা মন্দিরের সামনের লনগুলোতে ভেড়া চড়ে বেড়াক আমাদের মতো দেশগুলোতেও, তো সেটা আমরা চাই না। তাই আমরা যদি এটা না চাই যে রোমের মতো আমাদেরও অবস্থা হোক, উইথ আ লিটিল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন, আমরা যদি একটু চেষ্টা করি সবাই মিলে, তাহলে আমাদের দেশ চলতে থাকবে, মানে আমাদের দেশকে আমরা বাঁচাতে সক্ষম হব ওই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাবের হাত থেকে। So that if we have lost our high place to stronger Carthages, স্ট্রঙ্গার কার্থেজ মানে একটা শক্তিশালী দেশ, যার হাতে রোমের পতন ঘটেছিল। কার্থেজ কোথাকার দেশ? না, উত্তর আফ্রিকার। তো রোমের যে পতন হয়েছিল এই কার্থেজের কাছেই হয়েছিল। রোমের যত সব উন্নত সভ্যতা, ব্যবসা বাণিজ্য, সব এই কার্থেজের কাছেই রোম হেরে গিয়েছিল। রোমের সভ্যতার বিনাশ ঘটেছিল বা ধ্বংস হয়ে গিয়েছিল রোমের মতো উন্নত সভ্যতা। তো সো দ্যাট উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস, নইলে আমরা যদি সতর্ক না হই তাহলে রোমের মতো আমাদেরকেও হারাতে হবে আমাদের সব কিছু। কোনো কার্থেজের মতো শক্তিশালী দেশের যখন অভ্যুত্থান ঘটবে বা উত্থান ঘটবে, তাদের হাতে হয়তো আমাদেরকেও সব কিছু হারাতে হবে, যেমনটা রোম হারিয়েছিল। Whose far-flung fleets will be loaded with merchandise cheaper than ours. যাদের জাহাজগুলো দূর দূরান্তরে যাবে এবং যে সমস্ত জাহাজে পণ্য বোঝাই করা থাকবে, আমাদের দেশের থেকে অনেক সস্তা পণ্য ওদের দেখা যাবে। যেহেতু আমাদের দেশে চাষাবাদ হবে না, অর্থনৈতিক ব্যবস্থা অনেক দুর্বল হয়ে পড়বে, মানুষ শুধু যা হোক করে সবজি চাষ করে খেয়ে পড়ে বেঁচে থাকবে,
তো আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা অনেকই দুর্বল হয়ে পড়বে, ফলে আমাদের দেশের জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে, যেটুকু পাওয়া যাবে তার দাম অনেক বেশি থাকবে। তো সেই তুলনায় যে সমস্ত দেশগুলো শক্তিশালী হয়ে উঠবে তাদের জিনিসের দামপত্র অনেক চিপার, অনেক সস্তা হবে আমাদের থেকে, এবং সেই সমস্ত সস্তা জিনিসপত্রগুলোই জাহাজ বোঝাই করে ওরা পাঠাবে দূর দূরান্তরে। We will be glad to watch from the beach as the lights from Korean armadas pass on their endless patrols around the world. এটা খুবই ব্যঙ্গ করেই বলেছেন এক প্রকার, যে যখন এই সমস্ত ঘটবে তখন আমরা দূর থেকে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব যে কোরিয়ান দেশের জাহাজগুলো এরকম নানা রকম পৃথিবীর বিভিন্ন দেশে টহল দিচ্ছে। মানে তখন দেখা যাবে যে আমেরিকার তুলনায় কোরিয়ান দেশগুলো শক্তিশালী হয়ে উঠেছে সব দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে। তো কোরিয়ানদের জাহাজগুলো আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে সমুদ্রের তীরে, যে কোরিয়ানদের জাহাজরা বা তাদের জাহাজে যে লাইট লাগানো আছে সেগুলো আমরা দেখতে পাবো যে দূর দূরান্তরের দেশে চলে যাচ্ছে আমাদের পৃথিবীতে কোরিয়ানদের জাহাজেরাই টহল দিচ্ছে। Let them have their little time in the sun, we will say to ourselves as we begin to sway to their strains of our native beach band, ignoring the hits from Arctic on the radio. কবি এখানেও ব্যঙ্গ করে বলেছেন আমাদের মতো মানুষকে তাদেরকে একটু আনন্দ করে নিতে দাও বা টাইম কাটিয়ে নিতে দাও একটু সূর্যের আলোতে। আমরাই তখন আমাদেরকে বলবো যে আমরা গা দোলাবো কিসের সাথে না, টু দ্য স্ট্রেনস, সুরের সাথে। কোথাকার সুর না, আমাদের দেশের সমুদ্রের সৈকতে যে পার্টি হয়, যে গান হয়, যে মিউজিক হয়, তার সাথে সুরের সুর মিলিয়ে তখন আমরা গা দোলাবো। যে সময়ে দেখা যাবে আমাদের পৃথিবী বিশ্ব উষ্ণায়নের মতো সমস্যায় ভুগছে বা জলবায়ু পরিবর্তনের কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন আমরা সেই সমস্ত উপেক্ষা করে এড়িয়ে গিয়ে আমরা তখন সেই সব দিকে কোনো গুরুত্বই না দিয়ে সমুদ্রের তীরে গান চালিয়ে তার সাথে সুরের সুর মিলিয়ে গা দোলাবো। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, রেডিও থেকে আর্কটিক অঞ্চলের যে খবরাখবর পাবো, যে বিভিন্ন জায়গার জলবায়ু পরিবর্তনের কারণে কী কী সমস্যা দেখা দিচ্ছে, সেই আর্কটিক অঞ্চলের খবরকেও আমরা উপেক্ষা করে যাব বা ইগনোর করে যাব। আমরা কোনো গুরুত্বই দেব না সেই সমস্ত খবরের দিকে। তো এখানে কবি ব্যঙ্গ করে বলেছেন আমাদের মতো মানুষদেরকে, যারা এই বিশ্ব উষ্ণায়নের মতো সমস্যার সৃষ্টি হচ্ছে জেনেও জলবায়ু পরিবর্তনের কারণে মানুষকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে, এখনও হতে হচ্ছে, ভবিষ্যতে আরও হতে হবে, এই সব জেনেও আমরা এগুলোকে উপেক্ষা করে যাই। আমরা নিজের মতো ছোটোখাটো আনন্দ নিয়ে ব্যস্ত থাকি। আমরা এগুলো আবার অনেক সময় জেনেও কোনো গুরুত্ব দিই না। তো এই সমস্ত বিষয়গুলোকে কবি ব্যঙ্গ করেছেন। এছাড়াও কবি বলেছেন যদি আমরা সবাই মিলে একটু চেষ্টা করি এই ব্যাপারটাকে একটু যদি গুরুত্ব দিই, তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো অনেকটা কমবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারবো এই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাবের হাত থেকে। So guys, if you like my video, please subscribe my channel, like and share my video. Thank you.